আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বেতন ও মজুরি সংক্রান্ত একটি অঙ্ক দেখাবো। অফিস কর্মচারী জসিম ও আদনান 2016 সালের ডিসেম্বর মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলী নিম্নে দেওয়া হলো। দুজন অফিস কর্মচারী, তো তাদের কিছু অংশ এখানে দেওয়া আছে, সেই তথ্যগুলো দেখো তোমরা। মূল বেতন দেওয়া আছে, যেমন জসিমের আছে এখানে 10,000 টাকা আর আদনানের আছে 12,000 টাকা। বাড়ি ভাড়া 50% হচ্ছে জসিম আর 40% হচ্ছে আদনান। মহার্ঘ ভাতা 15% আর আদনানের হচ্ছে 20%। চিকিৎসা ভাতা আছে এক্ষেত্রে জসিমের আছে 800 টাকা আর আদনানের আছে 1,000 টাকা। যাতায়াত ভাতা জসিমের আছে 500 টাকা আর আদনানের আছে 600 টাকা। অতিরিক্ত সময়ের কাজ, যেটা আমরা ওভারটাইম বলে থাকি, জসিমের আছে 25 ঘন্টা আর আদনানের আছে 28 ঘন্টা, যেটা স্বাভাবিক মজুরির দ্বিগুণ হারে এটার টাকার পরিমাণ আমরা বের করব। তারপর কর্তনগুলোর মধ্যে আছে যেমন ভবিষ্যৎ তহবিল আছে 10%, গ্রুপ বিমা আছে 5%, আয়কর আছে 200 টাকা এবং 250 টাকা। উক্ত মাসে স্বাভাবিক কর্মঘণ্টা ছিল 200 ঘন্টা। তো জসিম ও আদনানের অতিরিক্ত সময়ের কাজ অর্থাৎ ওভারটাইম মজুরি আমাদের নির্ণয় করে দেখাতে হবে। মোট বেতন দেখাতে হবে আর মোট কর্তন ও নিট প্রদেয় বেতনের পরিমাণ দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে এই অঙ্কগুলো কীভাবে করবে দেখো। প্রথম অংশ ছিল যে অতিরিক্ত সময়ের কাজ অর্থাৎ ওভারটাইম মজুরির পরিমাণ কতটুকু। আমরা যদি প্রশ্নের মধ্যে ভালো করে দেখি তাহলে পাবো এখানে অতিরিক্ত সময়ের কাজ হচ্ছে প্রথম জনের হচ্ছে 25 ঘন্টা আর দ্বিতীয় জনের হচ্ছে 28 ঘন্টা। এক্ষেত্রে জসিমের ঘন্টা প্রতি মজুরি কত আমরা যদি দেখি যে জসিমের এখানে মূল বেতন ছিল 10,000 টাকা। তো এই ক্ষেত্রে যেহেতু স্বাভাবিক কার্যকরটা ছিল উক্ত মাসে 200 ঘন্টা, তো 200 দিয়ে ভাগ করলে আমরা 1 ঘন্টায় কত টাকা মজুরি হয় সেটা বের করতে পারবো। তো 1 ঘন্টায় আমরা পাই এখানে 50 টাকা। তো জসিম 25 ঘন্টা কাজ করেছে এবং সেক্ষেত্রে প্রতি ঘন্টার মজুরি যেহেতু 50 টাকা করে দাঁড়ায়, তো 50 দিয়ে আমরা গুণ করব এই 25 ঘন্টাকে। এখন কোয়েশ্চেনে আরেকটি অংশ দেওয়া আছে, সেটা হচ্ছে ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ। এজন্য আমরা এক্ষেত্রে এই 2 দিয়ে আবার গুণ করব। তাহলে 50 গুণ 2 গুণ হলো 25, এই অংশটির মধ্যে আমরা পাবো 2,500 টাকা। এটা হচ্ছে জসিমের ওভারটাইম মজুরি। তারপর আসি আদনানের ঘন্টা প্রতি মজুরি বের করব। প্রথমত আদনানের এক্ষেত্রে মজুরির পরিমাণ হচ্ছে 12,000 টাকা সম্পূর্ণ 1 মাসে। তো সে 200 ঘন্টা কাজ করে 200 ঘন্টা হিসেব করলে দেখা যায় যে স্বাভাবিক কর্মঘণ্টা যেহেতু 200 ঘন্টা ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা 200 দিয়ে ভাগ করলে পাবো 60 টাকা, অর্থাৎ আদনানের ঘন্টা প্রতি মজুরি। এখন তার ওভারটাইম কত, ওভারটাইমের যদি তাকাই তাহলে ওভারটাইম ছিল এক্ষেত্রে 28 ঘন্টা। যেহেতু প্রতি ঘন্টা স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ, এই জন্য আমরা 2 দিয়ে গুণ করব আর 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে কেন গুণ করব, কারণ কোশ্চেনের অংশে ছিল যেহেতু স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ, তো 60 দিয়ে গুণ করব আর 28 ঘন্টা কাজ করেছে। তো এখন এই 28 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 3,360 টাকা। এটাই হচ্ছে জসিম ও আদনানের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করে এভাবে দেখাবো। তাহলে তোমরা কি বুঝলে যে এক্ষেত্রে তাদের যে মূল মজুরি আছে, মূল মজুরিকে আমরা যখন স্বাভাবিক কর্মঘণ্টা দিয়ে ভাগ করব, ভাগ করলে তখন স্বাভাবিক মজুরি অর্থাৎ ঘন্টা প্রতি মজুরির হার পেয়ে যাব। এখন এটাকে যত ঘন্টা ওভারটাইম করে তত দিয়ে গুণ করব আর যে ওভারটাইমের রেট যেহেতু ডাবল, যেহেতু দ্বিগুণ হার প্রশ্ন বলা আছে যে স্বাভাবিক হারের দ্বিগুণ, তো এই জন্য আমরা 2 দিয়ে গুণ করব।
কোয়েশ্চেনে যদি 1.5 গুণ থাকে তাহলে 1.5 দিয়ে গুণ করে দেখাবে। তো এইভাবে তোমরা জসিম ও আদনানের ওভারটাইম মজুরি নির্ণয় করবে। চলো সে খ নং কোয়েশ্চেনে, খ নংয়ে আছে যে মোট বেতন নির্ণয় করো। তো মোট বেতন নির্ণয় করার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যা যা উপার্জনগুলো আছে সবগুলো এখানে আমরা নিয়ে আসব। এক্ষেত্রে কোনো মাইনাসের অপশন নেই, সব প্লাসের অপশন। এক্ষেত্রে মূল বেতনের অংশ দেওয়া আছে, যে মূল বেতন জসিমের আছে 10,000 আর আদনানের আছে 12,000। এখন একসাথে যদি যোগ করি তাহলে পাবো 22,000। বাড়ি ভাড়ার অংশ 5,000 হচ্ছে জসিম আর 4,800 হচ্ছে আদনান, তাহলে মোট করলে আমরা পাবো 9,800। মহার্ঘ ভাতা জসিমের হচ্ছে 1,500 আর আদনানের হচ্ছে 2,400, একসাথে যোগ করলে পাবো 3,900 টাকা। চিকিৎসা ভাতার পরিমাণ 800 হচ্ছে জসিম, 1,000 টাকা হচ্ছে আদনান, তাহলে যোগ করলে পাবো 1,800 টাকা। যাতায়াত ভাতা জসিম হচ্ছে 500 আর আদনান হচ্ছে 600, একসাথে যোগ করলে পাবো 1,100। ওভারটাইম মজুরি যেটা আমরা ক থেকে পেয়েছিলাম, কয়ের অংশে 2,500 টাকা ছিল জসিম আর আদনানের ছিল 3,360 টাকা, একসাথে যোগ করলে পাবো 5,860 টাকা। তাহলে এক্ষেত্রে জসিমের মোট উপার্জনের টাকা অর্থাৎ জসিমের যে বেতনের অংশ আছে সেটা মোট যদি হিসেব করি তাহলে পাবো এখানে 20,300 টাকা। আদনানের টাকা পাবো 24,160। এই দুটি যদি আমরা এখন যোগ করে দিই, যোগ করলে পাবো 44,160 টাকা, 44,460। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে মূল বেতন হচ্ছে শ্রমিকদের জন্য একটা বেসিক স্যালারি যেটা বলা হয়ে থাকে, সেই অংশটুকু বাড়ি ভাড়ার একটা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে। এরপর মহার্ঘ ভাতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে তখন সেটার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য শ্রমিক কর্মচারীদের জন্য প্রতিষ্ঠান থেকে মহার্ঘ ভাতার ব্যবস্থা করা হয়ে থাকে, সেই অংশটুকু। তারপর চিকিৎসা ভাতা, শ্রমিক কর্মচারীরা প্রায় অসুস্থ হতে পারে, তো সেক্ষেত্রে তাদের চিকিৎসার জন্য এই ভাতাটি দেওয়া হয়। তারপর যাতায়াত ভাতা, শ্রমিকদের যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয় তা সেক্ষেত্রে তার জন্য একটি যাতায়াতের যে অ্যালাউয়েন্স সেটাও ঘোষণা করা হয়। তারপর ওভারটাইম মজুরি, অতিরিক্ত সময় কাজ করলে অর্থাৎ স্বাভাবিক যে কর্মঘণ্টা ছিল তার চেয়ে বেশি কাজ করলে তখন সেক্ষেত্রে ওভারটাইম মজুরি হিসেবে দেওয়া হয়। এক্ষেত্রে ওভারটাইম মজুরি 1.5 গুণ 2 গুণ এক এক প্রতিষ্ঠানে এক এক রকম হয়ে থাকে। তো এগুলো সবগুলো যখন আমরা একসাথে যোগ করবে তখন পেয়ে যাব কর্মচারীদের বেতন অর্থাৎ মোট বেতনের পরিমাণ। গত বলেছে কর্মচারীদের মোট কর্তন ও নেট প্রদেয় বেতন নির্ণয় করো। এক্ষেত্রে আমরা মোট বেতনের অংশটুকু আগে লিখবো যেটা আমরা খ থেকে পেয়েছি। তো খতে আমরা কি পেলাম, 20,300 টাকা পেলাম জসিম, আদনান পেলাম 24,160, তাহলে মোট পেলাম এক্ষেত্রে 44,460 টাকা। আর কর্তনের মধ্যে এখানে ভবিষ্যৎ তহবিল ছিল 1,1200 আর 2,200। গ্রুপ বিমা হলো 500, আদনান হচ্ছে 600, যোগ করলে পাবো 1,100। আর আয়করের অংশ 200, 250, যোগ করলে পাবো 450। তাহলে এখন মোট কর্তন পাই কত, যদি আমরা মোট কর্তনের হিসাব করি, যেমন প্রথমটুকু জসিমের মোট কর্তনের টাকা এই ক্ষেত্রে এখানে হচ্ছে 1,000, এখানে হচ্ছে 500, এখানে হচ্ছে 200, যোগ করলে পাবো 1,700 টাকা। তারপর ঠিক একইভাবে আদনানের টাকা 1,200, 600 ও 250 একসাথে যদি আমরা যোগ করি তাহলে এক্ষেত্রে পাবো 2,050 টাকা। তাহলে টোটাল টাকা এই পাশে মোট টাকার ঘরে অবশ্যই লিখবে। লেখার পর এখন আমরা স্বাভাবিকভাবে যদি হিসেব করি, যে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মোট বেতন হচ্ছে 20,300 আর এ থেকে 1,700 টাকা যদি মাইনাস করে দিই তাহলে পাবো 18,600 টাকা। এটা হচ্ছে নেট বেতন। ঠিক তেমনি আদনানের অংশটুকু একই অবস্থা, 24,160 টাকা থেকে 2,050 টাকা যদি বাদ দিই তাহলে পাবো 20,110 টাকা। এটাই হচ্ছে নেট বেতন, অর্থাৎ ক অংশ থেকে খ অংশ বাদ দিয়ে দেবো তাহলে পেয়ে যাবো নেট বেতন। আর মোটের অংশ থেকে ঠিক সেম সিস্টেমে যে 44,460 টাকা থেকে 3,750 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো 40,710 টাকা। তো এভাবে তোমরা মোট কর্তন ও নেট প্রদেয় বেতনের অংশ বের করবে। তাহলে আমরা কি বুঝলাম, যে মোট বেতনের অংশ থেকে যদি আমরা কর্তনগুলো সব মাইনাস করে দিই তাহলে পেয়ে যাব নেট বেতন।
এটাকে তোমরা ক এবং খ এভাবে দুই অংশ ভাগ ভাগ করে নিতে পারো। ক অংশের মধ্যে যদি আমরা হিসেব করি, ক অংশের মধ্যে অর্থাৎ খ থেকে যেটা পেয়েছিলাম মোট বেতনের অংশটুকু, আর খ অংশের মধ্যে মোট কর্তন অর্থাৎ মোট বেতন থেকে মোট কর্তনটা কর্তন মানে কেটে নেওয়া, যে এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব যে নিট বেতনের অংশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটি ভালোভাবে করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।